আসসালামু আলাইকুম। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি যে 10টি টপিকস থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসেই, আজকের ভিডিওতে আমরা মূলত সেই 10টা টপিকস নিয়ে কথা বলবো। শুধু 10টা টপিকস নিয়ে কথা বলবো না, বরং এই টপিকসগুলো কোন সোর্স থেকে বা কোন বই থেকে পড়লে আপনি পরীক্ষার সর্বোচ্চ কমন পেতে পারেন সেই কথাগুলো আমরা বলবো। আমি বলছি দেখে প্রত্যেক বছর এই টপিকস থেকে বা এই টপিকসগুলো থেকে 10টা প্রশ্ন আসে এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আপনি নিজে যে কোনো একটি প্রশ্ন ব্যাংক খুলে বা খুঁজে দেখেন যে প্রত্যেক বছর ঘুরে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন মানেই এই টপিকসগুলো থেকে বা এই 10টা টপিকস থেকেই 10+ প্রশ্ন হয়ে থাকে। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের মূল ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ সাকিব আলম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। টপিক নাম্বার 1, প্রেপোজিশন। প্রত্যেক বছর প্রেপোজিশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি, ন্যূনতম এবং সর্বোচ্চ 2টি প্রশ্ন হয়ে থাকে। প্রেপোজিশনে যদি আপনি কমন পেতে চান সেক্ষেত্রে আপনি আপনার টেক্সট বইয়ের প্রেপোজিশনগুলো পড়বেন এবং প্রিভিয়াস ইয়ারে বিসিএস কিংবা ভার্সিটির পরীক্ষায় এসেছে এই প্রেপোজিশনগুলো যদি পড়েন তাহলে আপনি প্রেপোজিশনের 2টি প্রশ্ন কিংবা একটি প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবেন। টপিক নাম্বার 2 হচ্ছে স্পেলিং। স্পেলিংটা সাধারণত আউট অফ টেক্সট বুক কিংবা বিভিন্ন বিগত বছরের চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছে এরকম রিপিটেড স্পেলিংগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুলে দেওয়া হয়। টপিক নাম্বার 3 আছে সিনোনিম। সিনোনিমই বেশি থাকে, কখনো কখনো আমরা দেখি অ্যান্টোনিম থেকেও প্রশ্ন আসে। সো এই সিনোনিম এবং অ্যান্টোনিমে আপনি যদি ভালো করতে চান সেক্ষেত্রে আপনার টেক্সট বইয়ের যে শর্ট সিলেবাসভুক্ত 9টি ইউনিট রয়েছে সেই 9টি ইউনিটে যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেগুলো সবগুলো সিনোনিম আপনার ভালো করে পড়তে হবে। যেহেতু পরীক্ষা খুবই আসন্ন, যার যতগুলো সিনোনিম আগে থেকে পড়া ছিল আমি বলবো যে এই শেষ সময় শুধু সেগুলো রিভিশন করাটাই উচিত। টপিক নাম্বার 4 হচ্ছে টেন্স। টেন্স থেকে প্রতি বছর বি ইউনিটের ভর্তি পরীক্ষায় 1 বা 2টা প্রশ্ন আসেই। টপিক নাম্বার 5 হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। যেহেতু শর্ট সিলেবাসভুক্ত আইটেম, সো রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসেই। টপিক নাম্বার 6 হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা যেহেতু রাইট ফর্ম ভার্বের সাথে কানেক্টেড, সো অনেক সময় রাইট ফর্ম ভার্বের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঢুকে যায়, আবার অনেক সময় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্নের মধ্যে রাইট ফর্ম ভার্ব চলে আসে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাও আপনাদের ভালো করে পড়তে হবে। টপিক নাম্বার 7 যদি আমরা বলি, টপিক নাম্বার 7 হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সও একই সাথে এইচএসসি শর্ট সিলেবাসভুক্ত কমপ্লিটিং সেন্টেন্সের অন্তর্গত ছিল। সো টিচাররা ভাবে যে এই টপিক তো সবাই পারে, সো কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসে। আমি যদি একটু ভেঙে বলি, থার্ড কন্ডিশনটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। সো কন্ডিশনাল সেন্টেন্সটা আপনাদের ভালো করে পড়তে হবে। টপিক নাম্বার 8 হচ্ছে সেন্টেন্স কারেকশন। আপনি বি ইউনিটের প্রশ্ন যদি পড়েন বা খুলে দেখেন প্রশ্ন ব্যাংক তাহলেই দেখবেন যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স বা ইনকারেক্ট সেন্টেন্স এরকম প্রশ্ন আসে। মূলত কারেকশন বা সেন্টেন্স কারেকশন এটা গ্রামারের কোনো শাখা না, বরং অন্যান্য অনেকগুলো নিয়মের সমষ্টি বা অ্যাপ্লাইটা এটাতে হয়ে থাকে। সো আপনারা সেন্টেন্স কারেকশনটা একটু ভালো করে প্র্যাকটিস করবেন। টপিক নাম্বার 9 যদি আমরা বলি সেটা হচ্ছে একেবারেই বেসিক টপিক পার্টস অফ স্পিচের। এবং পার্টস অফ স্পিচের আমরা যদি স্পেসিফিকলি বলি যে পরীক্ষায় সবচেয়ে বেশি যে 2টা টপিক থেকে আসে, নাম্বার 1 নাউন, নাম্বার 2 প্রোনাউন। প্রেপোজিশন তো আপনার এমনিই পড়া হচ্ছে, হ্যাঁ, ভার্বও আপনার এমনিই পড়া হচ্ছে। সো আপনাকে একদম ভালো করে পড়তে হবে যে 2টা পার্টস অফ স্পিচ, সেটা হচ্ছে একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে প্রোনাউন। টপিক নাম্বার 10 বা একেবারে লাস্ট সর্বশেষ যে টপিক সেটা হচ্ছে এসএসসি শর্ট সিলেবাসের আপনার টপিক নেরেশন। এবং আমরা যদি বলি ভয়েস এবং নেরেশন, এই 2টা থেকে যে কোনো একটা থেকে শিওর আপনাদের বি ইউনিটের ভর্তি পরীক্ষা প্রতি বছর প্রশ্ন আসে। সো আপনি যদি সেফ জোনে থাকতে চান সেক্ষেত্রে নেরেশন এবং ভয়েস 2টাই ভালো করে পড়ে ফেলবেন। সো এই যে শেষ যে সময়গুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার, আমরা যদি বলি খুব বেশি হলে হয়তো আর 2 সপ্তাহের মতো সময় আছে। সো এই সময় নতুন করে কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। আগে যা কিছু পড়েছেন তাই রিভিশন দিবেন, অর্থাৎ আপনার পারা একটা জিনিস রিভিশন দেওয়ার অভাবে ভুলে গেলেন এরকমটা যেন না হয়। এবং আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে কিন্তু একটি ওয়েমার্কশিট এবং একটি রিটেনের খাতায় দেওয়া হবে। অর্থাৎ আপনাদেরকে যদি একটু দেখায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েমার্কশিটটা আপনার কীরকম হবে, যেখানে আপনার পিতার নাম, মাতার নাম, হ্যাঁ, আপনার এইচএসসির রুল এবং এডমিশনের রুল এইগুলো কিন্তু মার্ক করতে হবে। পাশাপাশি অনেকেই ভাবতে পারেন যে রিটেনে আপনি যত ইচ্ছা তত লিখবেন, এরকম কিন্তু বলার সুযোগ নেই। রিটেনেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আপনাকে পৃষ্ঠা স্পেসিফিকলি দিয়ে দিবে যে আপনি একটা প্যারাগ্রাফ 1 পৃষ্ঠা লিখতে পারবেন।
চাইলেও আপনাকে লুজ পেজ দিবে না, কাটাকাটি করলেও আপনাকে কিন্তু অন্য কোনো পেজ দিবে না। সো আমার হাতে আপনি যে বইটা দেখতে পাচ্ছেন এটা মূলত ঢাবি রিয়েল টেস্টের সাথে ফ্রিতে যে রিটেনের খাতা এবং ওএমআর শিটটা দেওয়া হয় এটা। সো আমি যেটা বলবো, এই সময় আপনি যদি শেষ সময় একটা গুছানো প্রস্তুতি নিতে চান, সেক্ষেত্রে আপনার আসলে যেটা করা উচিত, আপনি গণহারে সব টপিক মুখস্থ না করে বা রিভিশন না করে একটা মডেল টেস্ট বই পড়েন। আমার মতে ঢাবি রিয়েল টেস্টটা পড়তে পারেন, এটাতে রিয়েল ওএমআর শিট এবং রিটেনের খাতা আছে। সো এইটা প্র্যাকটিস করতে গিয়ে আপনি যখন দেখলেন জিকে আপনি সংবিধান টপিকটার এমসিকিউ ভুল করেছেন, আপনি আপনার রোড বা বেসিক বই থেকে সংবিধান সম্পূর্ণ টপিকটা পড়ে ফেললেন। কিংবা বাংলা আপনি নত্য সত্য বিধানের একটা এমসিকিউ ভুল করেছেন, তখন আপনার রোড বই থেকে নত্য সত্য বিধানটা পড়ে ফেলবেন। সো আপনারা লাস্ট যে 2 সপ্তাহ সময়টা আছে, নতুন করে কিছু না পড়ে আমাদের ফেসবুক পেজের সাজেশনগুলো ফলো করেন, এবং যারা হচ্ছে ঘরে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওএমআর শিটে এবং রিটেনের খাতায় পরীক্ষা দিতে চাচ্ছেন, তারা অবশ্যই ঢাবি রিয়েল টেস্ট এই বইটা সংগ্রহ করে ফেলতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।